প্রজেক্ট টিকটালিক আমাদের আরেকটা প্রতিষ্ঠান, আমরা একসাথে একটা কাজ করছি। সেটা হচ্ছে আমরা একটা সবার মধ্যে বলতে আমরা একেবারেই বিজ্ঞানের ছাত্র শিক্ষক ছাড়াও অন্যান্য যারা আছেন সবার মধ্যে একটা বিজ্ঞানের আলোচনা শুরু করার চেষ্টা করছি। সেটার একটা ধাপ বলা যায় এটা। তো এই বক্তৃতার টপিকটা নির্দিষ্ট কিছু না, আমরা বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে হয়তো বিভিন্ন পর্বে আলোচনা করব। পাশাপাশি আমরা জোর দেব সায়েন্স কমিউনিকেশনের উপরে। সব মিলে আমাদের এই পুরো উদ্যোগের উদ্দেশ্য থাকবে যাতে আমরা বিজ্ঞানকে শুধুমাত্র একটা পাঠ্যপুস্তকের বিষয় হিসেবে না নিয়ে এটাকে আমরা আমাদের জীবনের আলোচনার একটা টপিকে নিয়ে আসতে পারি। টিকটালিক প্রজেক্ট সায়েন্স কমিক্স নিয়ে কাজ করে, আমরাও কার্টুন কমিক্স নিয়ে কাজ করি। তাই ভাবলাম টিকটালিকের সঙ্গে বিজ্ঞান নিয়ে কিছু কাজ করা যেতে পারে। বিজ্ঞান আসলে সবার জন্য, সবার কাছে বিজ্ঞানকে কত সহজে পৌঁছানো যায় তাই নিয়ে আমাদের। আমরা ইতিমধ্যে আমাদের সবার জন্য বিজ্ঞান এই সিরিজটি শুরু করে দিয়েছি। আমরা প্রথম দিকে দেখার চেষ্টা করছি যে বিজ্ঞান জিনিসটা কি, বিজ্ঞানের কোনো বিশেষ বিষয় না গিয়ে পুরোপুরি আগাগোড়া জিনিসটা, যে বিজ্ঞান জিনিসটা কি, বিজ্ঞান কি এবং কেন, এটি আমরা গতবারও দেখেছি এবং এটাই আমরা বেশ কয়েকটি পর্ব এর উপরেই আলোচনা করব, কারণ এটা বোঝাটা খুব দরকার। কারণ বিজ্ঞানের এক একটা বিষয় আমরা দেখতে পারি, কিন্তু বিজ্ঞান কিভাবে কাজ করে, আজকে শুধু না অতীত থেকেই কিভাবে কাজ করে যাচ্ছে, এটা বোঝা আমাদের জন্য খুবই দরকার। এবং আমরা দেখেছি বিজ্ঞানের যেসব চিহ্ন আছে যাকে দিয়ে বিজ্ঞানকে চেনা যায়, সেগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পদ্ধতি। এবং পদ্ধতির একটা রূপরেখা আমরা পেয়েছি যে এর মধ্যে বিজ্ঞানীর একটা ভূমিকা আছে, তার যেটাকে আমরা অন্তর্দৃষ্টি বলেছি, যে থিওরি তিনি দেন, যে তত্ত্বটা তিনি দেন, সেটা যে বাইরের থেকে সব কিছু দেন তা না, এটা অনেকটা তার মস্তিষ্ক থেকেও দেন, তার চিন্তা থেকে দেন। এবং কিন্তু সেটাই শেষ কথা নয়, এটাকে শেষ পর্যন্ত যেটা আমরা কথায় কথায় বলি এক্সপেরিমেন্টে প্রমাণ করতে হবে ইত্যাদি। এটাই আমরা বুঝে এসেছি সবসময়, যে বিজ্ঞানকে হাতে কলমে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হবে। কিন্তু এই যে একদম সরল রৈখিক কথাটা, এটা কিন্তু সবসময় একেবারে এভাবে আসে না। এর মধ্যে কিছু নমনীয়তা থাকে। কারণ আমরা যে বলছি এক্সপেরিমেন্ট, সবসময় এক্সপেরিমেন্ট সম্ভব হয় না যে আমি আয়োজন করে কন্ট্রোল করে আমার নিয়ন্ত্রণে রেখে কিছু দেখব, সেটা সব ক্ষেত্রে সম্ভব হয় না। সেখানে আমাকে অন্যভাবে করতে হয়। যেমন সেখানে নমনীয়তাগুলো আসে। যেমন আমরা জানি, অনেকে জানি যে পৃথিবীর যে মহাদেশগুলো একটার থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এটা শুরুর থেকে, যে গত শতাব্দীর শুরুর থেকেই এটা কল্পনা করা হয়েছে এবং প্রমাণ করা হয়েছে। কিন্তু প্রমাণটা কেমন করে করলো, এটা আমরা কি এক্সপেরিমেন্ট করতে পারি? মহাদেশ কীভাবে সরছে করতে পারবো না, এটা বিশাল একটা ব্যাপার এবং সরাসরি দেখাও যাচ্ছে, অন্তত তখন দেখা যায়নি। তাহলে কিভাবে করেছি? অনেক কিছু দেখি। এই যে ম্যাপের উপরে কি করে মহাদেশগুলো একটার মধ্যে একটা খাঁজে খাঁজে জিগসো পাজলের মতো লেগে যায়, সেটা দেখে। তারপর যেখানে মহাদেশগুলোর কিনারা দেখা যায় যে এটার কিনারা ওটার কিনারায় উদ্ভিদ প্রাণী এগুলো একই রকম, এটা দেখে। বা তার শিলার যে স্তরগুলো সেগুলো একরকম, তার মানে একটা কন্টিনিউটি ছিল, তার মানে একসময় লাগানো ছিল। তারপর দেখে যে হিমালয় পর্বতে, যেখানে ধারে কাছে কোথাও সমুদ্র নেই, সেখানে আমরা দেখছি যে মাছের ফসিল পাওয়া যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব, দেখা গেল যে ভারত এশিয়ার সঙ্গে ছিল না, এটা আলাদা ছিল। একসময় এসে ভারত এশিয়াতে গিয়ে লেগে ধাক্কা দিয়েছে, সেই ধাক্কায় যে পুশ করেছে, ঠেলা দিয়েছে, সেই পুশে হিমালয় জেগে উঠেছে, নিচের থেকে উপর দিকে উঠেছে, যেটা কাদা মাটিতে ঠেলা দিলে যেরকম উপর দিকে উঠে যায় সেরকম। এবং আগে যেহেতু মাঝখানে সমুদ্র ছিল, সেই সমুদ্রের ফসিল আমরা দেখছি। এইভাবে অনেকগুলো পরোক্ষ যে সাক্ষ্য প্রমাণ, এতে কিন্তু আমরা বুঝছি যে বিভিন্ন ভূখণ্ডগুলো নড়াচড়া করছে, সরে যাচ্ছে, সরে গিয়েছিল, যাচ্ছে।
অনেকগুলো জিনিস আছে যেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো না, করা উচিতও না। যেমন তেজস্ক্রিয়তার উপর কী ফলাফল হবে, বাতাসে যদি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, এটা করতে গেলে তো বহু মানুষ মারা যাবে, আমরা তো সেই এক্সপেরিমেন্ট করতে পারবো না। তাহলে কি করে করব? আমরা গাণিতিক মডেল করে করব, বা পরোক্ষভাবে ল্যাবরেটরিতে যে রেজাল্ট পাবো তারই একটা সম্প্রসারণে আমরা এই ফলাফলগুলো পাবো। এমনিভাবে বিভিন্ন, যেমন অনেকগুলো আছে যে এই ধূমপান আর ক্যান্সারের সম্পর্ক, এটা কি আমরা এক্সপেরিমেন্ট করে করব? যে কাউকে ধূমপান করিয়ে ক্যান্সার হয়েছে কিনা দেখা, বা এক একজনের ক্যান্সারের সাথে ধূমপান সেরকম পাওয়া যায়ও না, অনেকে ধূমপান করেও ক্যান্সার হয় না। তাহলে কিভাবে করব? এটা সংখ্যাতাত্ত্বিকভাবে, স্ট্যাটিস্টিক্যালি, যে ধূমপায়ীদের মধ্যে ক্যান্সারের প্রবণতা কি আর অধূমপায়ীদের মধ্যে ক্যান্সারের প্রবণতা কি, তো সেটা সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল। কাজে এর মধ্যে কোনো সরল রৈখিক মেথড নেই, বিভিন্ন রকম মেথডে কাজ করতে হয়। এখন আমাদেরকে একটু দেখতে হবে যে সব কিছুর মূলে কিন্তু আমরা আগেও বলেছি যে একটা ভেবে দেখার ব্যাপার আছে, একটা করে দেখার ব্যাপার আছে। কাজেই এই যে চিন্তা থেকে বা ভাবনার থেকে যেটা আসছে সেটাকে আমরা বলেছি অন্তর্দৃষ্টি। আর যেটা করে দেখা, যেটা এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্টের বিকল্প যেগুলোর কথা বললাম সেটা কিন্তু করে দেখার ব্যাপার, সেটা বহির্দৃষ্টি। সেখানে দেখতে হবে, কিন্তু সেটা বহির্দৃষ্টি দিয়ে আমরা দেখছি। এই যে দুটো উপাদান, এগুলো কিন্তু থাকতে হচ্ছে। এখন কথা হলো, এই যে যেটাকে অন্তর্দৃষ্টি বলছি, এটাকে অনুমানও বলা যায়, কারণ আমরা মাথার থেকে যেটা বলছি, বিজ্ঞানী যেটা মাথার থেকে বলছেন, এটা তার একটা অনুমান, উনি থিওরি দিচ্ছেন। এটা উনি অনেক চিন্তা করে দিচ্ছেন, অনেক যুক্তি দিয়ে দিচ্ছেন, কিন্তু থিওরি মাত্র। এটার বিপরীতে আরেকটা থিওরি আসতে পারে। কাজেই যতক্ষণ পর্যন্ত আমরা এটা পরীক্ষা না করছি, ততক্ষণ আমরা জানি না কোন থিওরিকে আমরা নিতে পারবো বা পারবো না। এখন প্রশ্ন হলো, উনি থিওরি দিতে গেলেন কেন? এটা একটা বড় প্রশ্ন। থিওরি আসছে কোত্থেকে, হঠাৎ কিসের উপর আমি থিওরি দেব? উনি অনুমান করতে গেলেন কেন? কি অনুমান করবেন উনি? তার উৎস কি? সেটা যদি আমরা খুঁজি, তাহলে কয়েক রকমের জিনিস আমরা দেখব। আমরা বিজ্ঞানের ইতিহাস থেকে দেখতে পারি, বা যা হচ্ছে, একটা হচ্ছে একটা প্রয়োজন, আমরা একটা সমস্যায় পড়েছি, সেটা একটা সংকটে পড়েছি, সেখান থেকে একটা প্রয়োজন দেখা দিতে পারে। সংকটগুলো কীরকম, সমস্যাগুলো কীরকম? একটা বৈজ্ঞানিক সমস্যা, অনেক সময় খুব প্র্যাকটিক্যাল একটা সমস্যা। যেমন আজকে আমরা করোনার সমস্যায় পড়েছি, বিশাল এক সমস্যা, এটা ভাইরাস নিয়ে। কাজেই অসংখ্য বিজ্ঞানী, অনেক বিজ্ঞানী একদম শুরুর থেকেই এখন শুধু কাজ করছেন না, অনুমানও করছেন, থিওরিও দিচ্ছেন, অনুমান করছেন যে কি করে এটার ভ্যাকসিন, টিকা আবিষ্কার করে। টিকা আবিষ্কারের বিভিন্ন পদ্ধতি আছে। সবসময় আমরা যদি পুরনো পদ্ধতি যাই, অনেক সময় লেগে যাবে, সম্ভব নাও হতে পারে, কারণ নতুন ভাইরাস, নতুন জিনিস। তখন কেউ একদম সম্পূর্ণ নতুন আইডিয়া নিয়ে আসলেন। যেমন যে টিকা ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, তার দুটো টিকার সেটা একেবারে অভিনব, যে আরএনএকে নিয়ে, ডিএনএ নয়, আরএনএকে, যেটা প্রোটিন তৈরি করে, সেই আরএনএকে সিনথেসাইজ করা, তার মানে ল্যাবরেটরিতে আরএনএ তৈরি করা, কারো থেকে নিয়ে না, ওটার অনুকরণে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক জিনিস যেরকম আমরা করি, সম্পূর্ণ নতুন আইডিয়া নিয়ে এই টিকাটা করা হলো, অতি অল্প সময়ে করা হলো। তো এই যে এটা অনুমান কেন করতে গেলেন, থিওরি কেন দিতে গেলেন? ক্রাইসিস, সংকট, এটা একটা বাস্তব সংকট। অনেক সময় কিন্তু এটা বাস্তব সংকট নাও হতে পারে, এটা বৈজ্ঞানিক সংকট হতে পারে। যেমন 19বিংশ শতাব্দীর শেষের দিকে মাইকেলসন এবং মাউলি দুজনের এক্সপেরিমেন্ট, মাইকেলসন মাউলি পরীক্ষা বলে, দেখা গেল যে আলোর গতির কোনো পরিবর্তন হয় না। এটা যদি মেনে নিতে হয়, তাহলে পুরো বিজ্ঞান ধসে পড়ে,
পদার্থবিদ্যাটা ধসে পড়ে। সেই সময়ের যে পদার্থবিদ্যা ছিল, এটা তো হতে দেওয়া যায় না। সব কিছু গোলমাল হয়ে যায়, নিউটনের পদার্থবিদ্যা সব গোলমাল হয়ে যায়। এই গোলমাল থেকে, এই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য, ওটা একটা ক্রাইসিস ছিল, কিন্তু সেটা হলো মানে একাডেমিক ক্রাইসিস, বৈজ্ঞানিক ক্রাইসিস। তো সেটার জন্য থিওরি অফ রিলেটিভিটি, তরুণ আইনস্টাইনকে ওটা সমাধান করতে তাকে সে অন্তর্দৃষ্টিটা তাকে দিতে হলো ওখান থেকে। আবার আমরা দেখি এটা তো হলো প্রয়োজন থেকে আসছে, আবার আমরা কখনো কখনো দেখি প্রয়োজন না, একটা তর্ক বিতর্ক থেকে আসছে, যে একটা বৈজ্ঞানিক তর্ক বিতর্ক এখান থেকে একটা জন্ম হচ্ছে। আমরা পরে দেখব যে এই তর্ক বিতর্ক, বিভিন্ন থিওরি, একজন একটা বলল, তার কাছে এটা যুৎসই মনে হচ্ছে না, আরেকজন আরেকটা যুৎসই দিল। এটাও অনেকটা দার্শনিক বা বৈজ্ঞানিক বলা যায়, কিন্তু তর্ক বিতর্ক থেকে অনেক বড় বড় জিনিস এসছে কিন্তু এটা। তবে সবচেয়ে মজার জিনিস যেটা, এবং সেটা প্রচুর হয়েছে, সেটা হলো একেবারে দৈব অ্যাক্সিডেন্টের কারণে আমরা অনুমান করতে বাধ্য হই, নতুনভাবে চিন্তা করতে বাধ্য হই। একটা ঘটনা অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে, দৈবাত ঘটে গেছে, কাকতালীয়ভাবে ঘটে গেছে, তখন আমরা নতুনভাবে চিন্তা করতে বাধ্য হই। যেমন মনে আছে, অনেকেই জানেন এটা, যে এই যে আমরা আজকে অ্যান্টিবায়োটিক নিয়ে বেঁচে আছি, একদিকে ভ্যাকসিন যেরকম আমাদের জন্য অত্যন্ত প্রাণ রক্ষাকারী, অ্যান্টিবায়োটিকও কিন্তু সাংঘাতিক প্রাণ রক্ষাকারী, ওটা ছাড়া আমরা বাঁচতে পারতাম না। আজকে যে মানুষ চিকিৎসা হচ্ছে তার অনেকটাই অ্যান্টিবায়োটিক। কিন্তু এটা আসলো কী করে? আসছিল একটা অ্যাক্সিডেন্ট থেকে। এরকম একটা হাসপাতালে আলেকজান্ডার ফ্লেমিং কাজ করতে, একটা হাসপাতালে উনি গোছালো মানুষ ছিলেন না, তার ল্যাবরেটরিটা একটু আগোছালো ছিল। ওটাই অ্যাক্সিডেন্টের কারণ আর কি, যে উনি যে পেট্রি ডিশগুলোতে, ছোটো ছোটো কাচের পাত্র যেখানে জীবাণু কালচার করা হয়, উনি ওই বিষয়েরই মানুষ, মেডিকেল সায়েন্সের জীবাণু কালচার করছেন। দেখা গেল উনি অযত্নে এগুলো রেখেছেন বলে ছাতা পড়েছে এর উপরে। এই অযত্নটাই একটা মানে সৌভাগ্য নিয়ে আসলো। ছাতা মানে ফাঙ্গাস, এই যে আমাদের পুরানো ব্যাগের উপরে বা জুতার উপরে পড়ে ছাতা পড়ে, এই ছাতা পড়েছে। অন্য মানুষ হলে হয়তো লক্ষ্য করতেন না ছাতা পড়েছে, মানে মন খারাপ করে ওটাকে ধুয়ে টুয়ে আবার নতুন করে। উনি কিন্তু একটু লক্ষ্য করলেন এবং দেখলেন যেখানে ছাতা পড়েছে সেখানে জীবাণুগুলো গলে গেছে, আর যেখানে ছাতা পড়ে নাই সেখানে জীবাণু আগের মতো আছে, বেশ বেঁচে পড়তে ভালোই বেড়ে চলেছে। তো এইটা তাকে একটু স্ট্রাইক করলো, যে এটা কেন, যে কটাতে ছাতা পড়েছে সেখানে জীবাণু গলে গেল, জীবাণু নষ্ট হয়ে গেল। প্রথমে একটু দুঃখই হলো, তার এক্সপেরিমেন্টটা নষ্ট হয়ে গেল, কিন্তু পরে ওনার মাথায় একটা অন্তর্দৃষ্টি খেলে গেল যে এই ছাতা জীবাণুকে মেরে ফেলেনি তো। পরে দেখা গেল যে ওটাই পেনিসিলিয়াম, প্রথম পেনিসিলিন আসলো। তো এটা বেশ মজার ব্যাপার। অনেকগুলো বড় বড় আবিষ্কার কিন্তু, এই যে অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন আসলো, ছাতা, সবগুলোই ছাতার থেকেই, ফাঙ্গাস থেকেই হয়, এবং একটা অ্যাক্সিডেন্ট থেকে এটা এসছে। তো আমার নিজেরও একেবারে প্রত্যক্ষ, মানে যিনি করেছেন তার মুখেই শোনা আরেকটা এরকম অ্যাক্সিডেন্টাল আবিষ্কার। এটা সাম্প্রতিককালেরই, অপেক্ষাকৃত সাম্প্রতিক, বেশি সাম্প্রতিক না। 1969 সালে আমি তখন ছাত্র, ওই পিএইচডি করার ছাত্র, সাদাম্পটন বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে। তো সেখানে একজন তরুণী আসলেন নতুন আমাদের ডিপার্টমেন্টে, আমার থেকে একটু বয়সে 2-3 বছর বড় হবেন হয়তো। তো পরিচয় হলো, উনি নতুন এখানে রিসার্চার হিসেবে কাজ নিয়েছে, পিএইচডি করে এসছেন, উনি ক্যামব্রিজে পিএইচডি করে এসছেন। তো ওনার নাম হলো জোসেলিন বেল। তো ওখানে আবার খুব সুন্দর একটা নিয়ম, যে 10টার সময় চা অবশ্য কর্তব্য হিসেবে চা খেতে হবে। এই ডিপার্টমেন্টের সবাই গিয়ে চা খায় এবং রিসার্চের কথায় আলোচনা হয় আধা ঘন্টার, এবং তখনই সব, এটা খুব দরকার, যার যত আলাপ আলোচনা আসে ওগুলো সেরে ফেলা হয় চা। ইংরেজদের এটা একটা অভ্যাসও, যে টি টাইমে তারা অন্য কিছু করে না। তো সেখানে জোসেলিনের সাথে আলাপ হলো, উনি অন্যদেরও বলছিলেন, আমিও 2-1টা প্রশ্ন করলাম তাকে এই চা খেতে খেতে। উনি এসছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, ওখানে একটা দারুণ কাজ করে এসছেন। ওখানে ওনার পিএইচডি শেষ হয়ে গেছে, এখন চলে এসছেন, এখানে চাকরি নিয়েছেন আমাদের ডিপার্টমেন্টে। তো উনি হলেন স্পেস ফিজিসিস্ট, এবং উনি দেখছিলেন যে নিউট্রন তারা না, মানে রেডিও তারা
যে তারাগুলো দেখা যায় না, কিন্তু তার রেডিও সিগন্যাল পাওয়া যায়। ওই রেডিও সিগন্যাল উনি নানান জায়গায় ক্যামব্রিজের কাছে জায়গাগুলোতে উনি এক্সপেরিমেন্ট করছিলেন। তো দেখলেন যে ওনার যে চার্ট রেকর্ডারে এটা সিগন্যালগুলো দেখা যায়। উনি অ্যান্টেনাটাকে ঘোরান আর সিগন্যাল পাওয়া যায়। ওরকম একটা চার্ট রেকর্ডার কিন্তু আমিও তখন ব্যবহার করছিলাম। এই সেই সেকালে জিনিস, কলম আছে, কালি দিতে হয়, এগুলো আজকাল আর দেখা যায় না। ওই কলম দিয়ে চার্টটা, এবং মাঝে মাঝে দেখতাম যে কারণে অকারণে এগুলো গিরগির করে কাঁপে। তো জোসেলিনটা এরকম হঠাৎ কাঁপাকাঁপি আরম্ভ করেছে। জোসেলিন মনে করছে নয়েজ হয়েছে বোধহয়। বলছি না, উনি পরে দেখলেন যে প্রতি 1.3 সেকেন্ড পরে পরে একটা পালসের মতো আসে, অনেক কাঁপে, আবার কাঁপুনিটা বন্ধ হয়ে যায়, কলমের কাঁপুনিটা বন্ধ হয়ে যায়, চার্ট রেকর্ডারের কলম। তো এটা কিছুতেই যায় না, তার মনে একটা ডিস্টারবেন্স ইত্যাদি। পরে জোসেলিন খেয়াল করলেন যে এর মধ্যে একটা প্যাটার্ন আছে, ঠিক এই সময় পরে পরে কাঁপুনিটা হয়। তখন উনি ওনার সুপারভাইজার যে অ্যান্টনি হুইস ক্যামব্রিজের, ওনার সাথে পরামর্শ করলেন। এই দুজনে মিলে দেখলেন যে এটা তো যেন তেন জিনিস না, এটা তো আকাশ থেকে কিছু একটা আসছে, একটা সিগন্যাল আসছে, এবং সিগন্যালটা অত্যন্ত রেগুলার একটা সিগন্যাল। তখন ওনারা অদ্ভুত একটা থিওরি দিলেন, অনুমান করলেন যে কোনো একটা প্রাণী মহাশূন্যের কোনো গ্রহের তারা বোধহয় কোনো সিগন্যাল আমাদের কাছে পাঠাচ্ছে। সেই সময় কিন্তু এরকম একটা বিশ্বাস ছিল, এবং 67-এর দিকে যে স্যাটি যেটাকে আমরা বলি, যে ইন্টেলিজেন্ট বিইং, যে সার্চ ফর ইন্টেলিজেন্স ইন স্পেস। তো এই যে এটা মাথায় আসলো, ওটার নাম ওনারা দিলেন লিটল গ্রিন ম্যান, এলজিয়াম, লিটল গ্রিন ম্যান। কোনো একটা অদৃশ্য মানুষের মতো জিনিস তারা সিগন্যাল পাঠাচ্ছে। এটা অবশ্যই একটু বেশি কষ্টকল্পনা, কিন্তু বেশি দিন এটা টিকলো না। পরে দেখা গেল যে না, আরও এরকম পাওয়া গেল, তাতে মনে হচ্ছে না যে এটা বাইরের কেউ পাঠাচ্ছে, তাহলে নতুন অনুমান দরকার। সেই নতুন অনুমানও পাওয়া গেল, তারা দিলেন, এবং এটা দিলেন। এর একটা ব্যাকগ্রাউন্ডও ছিল, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তার জীবন শেষ হয়ে যায় তারার, নক্ষত্রের, তখন তারা খুব কোলাপস করে ছোট হয়ে যায়, এবং শুধু নিউট্রন থাকে তার মধ্যে, কারণ অ্যাটমগুলো কোলাপস করে যায়, শুধু নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন আছে সেগুলো থাকে। তার মানে খুব অল্প জায়গার মধ্যে, মনে করি একটা ফুটবলের মতো জায়গা বা ওরকম, আর তার চেয়ে একটু বড়, পুরা তারাটা চলে আসে, মানে অসম্ভব ছোট একটা জিনিসের মধ্যে তারা চলে আসে। তখন এগুলোকে বলে নিউট্রন স্টার। এবং নিউট্রন স্টারে হতে পারে, এই একটা ম্যাগনেটিক, খুব অসম্ভব জোরালো ম্যাগনেটিজম হতে পারে। এবং সেই নিউট্রন স্টার যখন ঘোরে, তখন বাতিঘরের মতো ওই ম্যাগনেটিক বিমটা পৃথিবীর উপর দিয়ে যায়, এবং একবার ঘুরে যাওয়ার সময় পৃথিবীর দিকে যখন ঘোরে, আমরা যারা বাতিঘর যারা দেখেছেন তারা জানেন যে কিছুক্ষণ পরে পরে বাতিঘরের আলোটা আমার পাশ দিয়ে চলে যাবে, এই একটু পরে 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 চলে যায়। তো এটাও ঠিক সেরকম নিউট্রন স্টারের ম্যাগনেটিক বিমটা বোধহয় চলে যাচ্ছে। এর থেকে তারা আবিষ্কার করলেন পালসার বলে একটা জিনিস। পালসার অত্যন্ত বিরাট আবিষ্কার, এবং সেটা তখনও বোঝা যায়নি। জোসেলিনের সাথে আমাদের কথা যখন হচ্ছে চায়ের ঘরে, তখনও পুরো ঘটনা বোঝা যাচ্ছে না, কিন্তু তার 2-1 বছরের মধ্যেই দেখা গেল পালসারের আবিষ্কার। এবং জোসেলিন তার বড় ভাগিদার, কারণ সেই প্রথম দেখেছে, সেই প্রথম এটার চিন্তা করেছে। পরে অবশ্য তার সুপারভাইজার প্রফেসর এতে জড়িত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে বেশ কয়েক বছর পরে যখন নোবেল প্রাইজ দেওয়া হলো পালসার আবিষ্কারকে, জোসেলিন তার থেকে বাদ পড়ে গেলেন। এটা এখনও সমালোচিত একটা জিনিস। তো এই গত 2-1 বছর আগে একটা অনুষ্ঠানে দেখলাম টিভিতে, যে জোসেলিনকে ডেইম মানে হলো, আমরা পুরুষদেরকে স্যার বলে আর মহিলাদেরকে ডেইম বলে, ডেইম জোসেলিন খেতাব দেওয়া হয়েছে। এবং উনি এখন একজন ইংল্যান্ডের একজন খুবই সুনামধন্য অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিসিস্ট, সেই তরুণী জোসেলিন। কিন্তু আমার কথা হলো যে কীরকম একটা এই মানে সেকেন্ডে একটা পালস আসছে চার্ট রেকর্ডারে, সেটার থেকে পালসারের মতো একটা জিনিস আবিষ্কার হলো, যেটা অ্যাস্ট্রোনমির একটা বিরাট আবিষ্কার।
অ্যাক্সিডেন্ট থেকে অনেক কিছু হয় এবং অসংখ্য উদাহরণ এরকম দেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে অন্তর্দৃষ্টিটা থাকতে হবে। এরকম কত কিছু কাকতালীয়ভাবে আমাদের চারিদিকে ঘটে যায়, আমরা লক্ষ্য করি না। কিন্তু আলেকজান্ডার ফ্লেমিংয়ের বা জোসেলিন বেলের মতো অন্তর্দৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু এগুলো হারিয়ে যায়, এগুলো আর সেই বিরাট আবিষ্কারে পরিণত হয় না। তো আমরা তিনভাবে দেখলাম যে অনুমানটা করতে পারলাম যে একটা অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, এটা একটা সংকট থেকে হতে পারে, এটা একটা তর্ক বিতর্ক থেকে হতে পারে। তো আমরা তর্ক বিতর্কের কথাটা একটু বলি, যে সেটার একটা উদাহরণ দিলে হয়তো নইলে বোঝা যাবে না যে তর্ক বিতর্ক কি করে একটা অন্তর্দৃষ্টিতে পরিণত হতে পারে। একেবারে প্রাচীনকালে চলে যাই, কিন্তু প্রাচীনকালের ব্যাপার হলেও আজকেও কিন্তু এটা খুবই রিলেভেন্ট। শুধু রিলেভেন্ট না, পুরো বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করছে বলা যায়। অ্যাটম, এই অ্যাটমটা প্রথম যিনি আবিষ্কার করেছিলেন, আমরা ইতিহাসের পাতায় দেখেছি, অনেকেই জানেন এটা, যে সেই গ্রিক সভ্যতার সময় 2500 বছর আগে ডেমোক্রিটাস বলে একজন ফিলসফার, বিজ্ঞানী, গ্রিক বিজ্ঞানী, তিনি এই অ্যাটমের থিওরি দিয়েছেন, প্রথম অ্যাটমিক থিওরি। উনি বলেছিলেন যে কোনো এক কিছুকে যদি আমরা ক্রমাগত কাটতে থাকি তাহলে এক সময় এসে আর কাটা যাবে না, একটা মিনিমাম ন্যূনতম জায়গায় এসে এটা ঠেকবে, এটাকে কাটাও যাবে না, এটা অবিভাজ্য একটা জিনিস। নামও দিলেন এটার অবিভাজ্য। অ্যাটম কথাটার মানে হলো অবিভাজ্য, মানে হলো নো, টম মানে হলো কাট, মানে নো কাট, কাটা যাবে না, তো অবিভাজ্য। আর যদি এরকম অবিভাজ্য জিনিস দিয়েই পুরা পৃথিবী বা সব কিছু গঠিত হয়, তাই অবিভাজ্য জিনিস তো তার আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা, সেই জন্যই তো এটা আলাদাভাবে আমরা বলছি অ্যাটম। তাহলে দুই অ্যাটমের মাঝখানে কিছু নেই বলে ধরে নিতে হবে, থাকলে ওটাও তো একটা অ্যাটমই হবে। তো কাজেই দুটো অ্যাটমকে আমরা আলাদা করব কি করে, মাঝখানে নেই কিছু, শূন্য। কাজে একই সঙ্গে দুটো জিনিস উনি কল্পনা করলেন, একদম প্রথম কল্পনা এটা মাথার থেকে, একেবারে মাথার থেকে, এর কোনো সূত্র, কোনো কারণ, কোনো কিচ্ছু নেই, মাথার থেকে যে অবিভাজ্য জিনিস আছে, আর কাটা যাবে না, এরকম একটা মৌলিক জিনিস আছে, তার মাঝখানে শূন্য। শূন্যের ধারণাটাই তখন একটা অদ্ভুত ধারণা ছিল, শূন্য আবার কি। এবং আসলেও অনেক বিজ্ঞানী, বিশেষ করে তার চেয়েও শক্তিশালী বিজ্ঞানী ডেমোক্রিটাসের থেকে অ্যারিস্টটল এটা সাংঘাতিক বিরোধিতা করলেন। উনি বলেন যে এরকম এক জায়গায় গিয়ে ঠেকে যাবে কেন কাটা, এটা হতে পারে না, এটা যুক্তিযুক্ত না। আর শূন্য বলে কিছু নেই, কারণ শূন্য কথাটাই তো কিছু নেই, আবার শূন্য কি, এটা শূন্য হতে পারে না, অসম্ভব, দুটাই অসম্ভব। কিন্তু উনি এটা কেন করেছিলেন? অ্যারিস্টটল না হয় এটার বিরোধিতা করলেন, তারা নন অ্যাটমিস্ট। আর অ্যাটমিস্ট যারা, ডেমোক্রিটাস, উনি এটা কেন বললেন? ওনার কারণ কি? উনি হঠাৎ এটা কোথায় পেলেন বা বলতে গেলেনও কেন? ওই যে বললাম তর্কাতর্কি, বিতর্কটা কি? ওই সময় এটা 2500 বছর আগের কথা, 400 খ্রিস্টপূর্ব 400 অব্দের মতো। সেই সময় আরেকজন ফিলসফার, খুবই নাম করা, পারমেনাইড, গ্রিক ফিলসফার, তাদেরই ওখানেই অ্যাথেন্সের বাসিন্দা। তো উনি এক অদ্ভুত কথা বলছিলেন এবং খুব জোরালোভাবে বলছিলেন যে পরিবর্তন বলে কিছু নাই, পরিবর্তন হতে পারে না কিছু, মানে কোনো কিছু এক অবস্থা থেকে আরেক অবস্থায় যেতে পারে না, এ তো মারাত্মক কথা, কোনো কিছু পরিবর্তন হতে পারবে না। এটা কেন উনি বললেন? ওনার যুক্তি কি? ওনার যুক্তি হলো যে তাহলে তো শূন্য থেকে বাস্তব জিনিস চলে আসতে পারে পরিবর্তন হলে। এটা কি সম্ভব? শূন্যের থেকে কি বস্তু আসতে পারে, কিছু আসতে পারে শূন্যের থেকে? যেহেতু সেটা সম্ভব না, কাজে পরিবর্তনও সম্ভব না। এটা জবাব, একটা মানে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই ডেমোক্রিটাসকে এই আইডিয়াটা আনতে হলো যে শূন্যর থেকে কিছু আসে না, কাজে এটা কুতর্ক, এটা বলার কোনো দরকার নেই। আসলে অ্যাটম থেকে আসে, অ্যাটম শূন্য না, তবে অ্যাটমের মাঝখানে শূন্য আছে, সেখান থেকে কিছু আসে না, অ্যাটম থেকে আসে। এই জন্যই অ্যাটমের ধারণাটা ওই পারমানাইডের জবাব দেওয়ার জন্যই তাকে আনতে হলো। কিন্তু একবার আসার পর এটা কিন্তু সাংঘাতিক একটা জোরালো একটা ধারণাতে পরিণত হলো, অত্যন্ত জোরালো ধারণাতে পরিণত হলো।
তো এই যে একটা তর্কের থেকে বা একটা জবাব দেওয়ার থেকে এটা আসলো, এটা সম্পূর্ণ মস্তিষ্কজাত একটা জিনিস, এর বাইরে কোনো অস্তিত্ব নাই। এবং এইরকম মস্তিষ্কজাত জিনিস নিয়ে এক সময়, বিশেষ করে গ্রিকদের সময়, পরবর্তীকালেও এখনও সায়েন্সের একটা বড় জিনিস হলো মস্তিষ্কজাত, মানে মাথার থেকে বের করা। এবং এর অধিকাংশ হলো ম্যাথমেটিক্যাল, যদিও ডেমোক্রিটাসটা সেও ম্যাথমেটিক্যাল ছিল না, কিন্তু ডেমোক্রিটাসের আরেকজন সমসাময়িক তার থেকেও বিখ্যাত। বাই দ্য ওয়ে, ডেমোক্রিটাসের যে নামটা খেয়াল করেন, ডেমোক্রেসি শব্দটা কিন্তু তার নামের থেকে এসছে, কারণ উনি ডেমোক্রেসির ক্ষেত্রে অবদান, এই আইডিয়াটাও উনি দিয়েছিলেন। এরা হলো আইডিয়া দেওয়ার মানুষ সেই সময়। আর আইডিয়াবাদী যদি আমরা বলি, আসল নাটের গুরু ছিলেন প্ল্যাটো। মানে উনি সব কিছুকে উনি বলছিলেন যে আইডিয়াই আসল, যেগুলো আমরা দেখি এগুলো একেবারেই মানে ছায়া, মায়া, এগুলো কিচ্ছু না, আইডিয়াটা আসল। এবং কোন আইডিয়া? ম্যাথমেটিক্যাল আইডিয়া। উনি এই জন্য এই যে সে সময় প্রচলিত ছিল যে বিশ্বের সব কিছু, পানি, মাটি, আগুন আর বাতাস, এই যে চতুর্ভুজ চারটা এলিমেন্ট, এইগুলো দিয়েই বিশ্ব তৈরি। তো প্ল্যাটো বলতেন এগুলো না, আসলে এগুলো প্রত্যেকটাই আবার একটা জিওমেট্রিক ফিগার, আইডিয়াল জিওমেট্রিক ফিগার, আদর্শ জিওমেট্রিক ফিগার। পানি হলো গোলক, একটা হলো টেট্রাহেড্রন, বাতাস হলো ওটা হলো এগুলো জিওমেট্রিক্যাল সলিড ফিগার, একটা অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট জিনিস থেকেই সব কিছুর মূলে অ্যাবস্ট্রাক্ট। এদেরকে বলতে আইডিয়ালিস্ট। এবং আজকেও কিন্তু সায়েন্সের সব কিছু অনেক অন্তর্দৃষ্টিগুলো আসে এই গণিত থেকে, এবং যেটা প্ল্যাটোর আইডিয়ালিজমের মতোই। প্ল্যাটো আইডিয়ালিজম অবশ্য সব কিছু, ভালোবাসাকেও প্ল্যাটোনিক লাভ বলি আমরা, আইডিয়াল ভাবে, মানে দৈনন্দিন জিনিসের মধ্যে আনেননি। এমনকি রাষ্ট্রকে ওনার যে রিপাবলিক বইটা আছে, দৈনন্দিন জিনিসের মধ্যে আনেননি। সেখানে যারা শাসক তাদের কোনো সম্পত্তি থাকবে না, পরিবার থাকবে না, ইত্যাদি ইত্যাদি, একটা আইডিয়াল একটা জিনিস নেই। তো সায়েন্সের ক্ষেত্রে প্ল্যাটো যেটা বলছেন যে সব কিছু আইডিয়া। এবং ডেমোক্রিটাসও আইডিয়ালিস্ট, উনি অ্যাটমকে একটা আইডিয়া হিসেবে দিয়েছেন। আবার অ্যারিস্টটলও আইডিয়ালিস্ট এক সেন্সে, উনি অ্যাটম না থাকাটাও একটা আইডিয়া। এখন এই দুই আইডিয়ার মধ্যে ফয়সালাটা তখন হয়নি, 1000 বছর ধরে হয়নি, এই সাম্প্রতিককালে হয়েছে। তো এটা একটা তর্ক বিতর্ক থেকে যে একটা বিশাল আইডিয়া আসতে পারে। ডেমোক্রিটাস এমন আইডিয়ালিস্ট ছিলেন যে উনি ওনার ছাত্রদেরকে, বলা হয় এরকম গল্প প্রচলিত আছে, উনি ওনার ছাত্রদেরকে বলেছেন যে আমার চোখগুলো অন্ধ করে দাও, কারণ তাহলে না হলে আমি ভালো বিজ্ঞানী হতে পারবো না, কারণ চোখ আমাকে বিভ্রান্ত করে, আমি অন্তর্দৃষ্টি নিয়ে কাজ করতে চাই, বহির্দৃষ্টি না থাকাই ভালো, কারণ এগুলো তো ছায়া, যেগুলো দেখি। এটা কট্টর আইডিয়ালিস্ট। তো এখনও আমরা অনেক কিছু, এই যে অ্যাটম জিনিসটার কথা আমরা বললাম, যে অ্যাটম একটা আইডিয়া হিসেবেই ছিল, এবং আইডিয়া হিসাবে থেকে সে অনেক কাজ করেছে, যে কেমিস্ট্রি সৃষ্টি করেছে, যে বিভিন্ন মৌলিক পদার্থের অ্যাটম দিয়ে, ডাল্টন, এই তো আধুনিক কালেই। কিন্তু তখনও আমরা অ্যাটম আসলে আছে কি না আমরা জানি না, এটা আইডিয়া, কিন্তু আইডিয়া তখন কাজ করছে। বিজ্ঞানে কিন্তু আইডিয়া অনেক কাজ করে। এবং একটা ম্যাথমেটিক্যাল, আইনস্টাইনের গ্র্যাভিটি ওয়েভ কিন্তু সেদিন আমরা দেখলাম, কিন্তু আইনস্টাইনের এই গ্র্যাভিটি ওয়েভকে আমরা বিশ্বাস করতাম, কারণ আইডিয়াটা এত পাকা আইডিয়া ছিল, এবং এটার গণিতটা এত সুন্দর ছিল যে এটা দিয়েই সব চিন্তাভাবনা বিজ্ঞানীরা করেছেন। অথচ মাত্র 2016 সালে এটা আবিষ্কারের 100 বছর পরে এই যে লিগো যন্ত্রে, এটা বিরাট খবর হয়েছিল পত্রিকায়, প্রায় 2000 বিজ্ঞানী এটাতে কাজ করেছেন, তার মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীও ছিলেন। লিগো যন্ত্রের মাধ্যমে আইনস্টাইনের সেই গ্র্যাভিটি ওয়েভ আমরা প্রথম দেখতে পেলাম। ঠিক সেভাবে এই আইনস্টাইনের সময় এই প্রথম ওনারই একটা যে ব্রাউনিয়ান মোশন বলে, যে অ্যাটমগুলো যখন ধাক্কা দেয় ছোট পরাগ রেণুকে, তখন পরাগ রেণুগুলো এদিক ওদিক ছুটে যায় এবং পানির উপরে, সেটা বটানিস্টরা দেখেছেন মাইক্রোস্কোপে।
সেটার ব্যাখ্যা দিতে গিয়ে, ব্রাউনিয়ান মোশন বলে সেটাকে, তার ব্যাখ্যা দিতে গিয়ে আইনস্টাইন এমন কিছু ব্যবস্থা করেছেন যেটা এক্সপেরিমেন্টে আমরা অ্যাটমের পরিচয় পেয়েছি প্রথমবার, সেটা 1908 সনে। প্রথমবার অ্যাটম যে আসলে সত্যি সত্যি আছে এটা আমরা দেখলাম 1908 সনে। অথচ এটার আইডিয়া এসছে 2500 বছর আগে, এবং এই আইডিয়া নিয়ে প্রচুর কাজ হয়েছে। তো আইডিয়া যে কাজ করে তার একটা সুন্দর জোকের মতো কথা, সেটা বলেই আমরা আজকের এই বিজ্ঞানের মেথডে একদিকে আইডিয়া আর একদিকে পরীক্ষা, অন্তর্দৃষ্টি আর বহির্দৃষ্টি। পরীক্ষা আমরা বলেছি যে এই যে কোভিড ভ্যাকসিন আসার পর পরীক্ষা নিরীক্ষা হলো, তারপর আমরা শিওর হলাম যে এটা কাজ করবে, তারপর এটাকে অনুমোদন দেওয়া হলো। এই পরীক্ষা নিরীক্ষার আগে পর্যন্ত এটা আইডিয়া ছিল, কিন্তু এই দুইটা মিলে কিন্তু এটা বিজ্ঞান হয়েছে, এবং এটার উপর আমরা আস্থা রাখতে পারছি এবং আস্থা রাখতে পারবো। তো ঠিক সেভাবে অ্যাটম যেরকম আইডিয়া ছিল, আইডিয়া কাজ করেছে, কিন্তু শেষ পর্যন্ত এটা এত বেশি কাজ করেছে, আজকে সব কিছু অ্যাটমের ভিত্তিতে তৈরি, পুরা বিশ্বটাই অ্যাটমের ভিত্তিতে। হয়তো ডেমোক্রিটাস যখন অ্যাটমের আইডিয়াটা দিয়েছিলেন, উনি এত কথা চিন্তা করে দেননি, উনি একটা তর্কে জেতার জন্য আইডিয়াটা দিয়েছিলেন। তো যাই হোক, এই যে যোগটা বলবো বলেছি, সেটা শুনলে অনেকটা বোঝা যাবে এটা যোগ মাত্র, কিন্তু কথাটার ভিতর সত্যতা আছে। যেমন ধরেন, একটা কল্পনা করেন যে আমরা একটা চেয়ার দরকার, আমার একটা ভালো চেয়ার দরকার। আমি এই চেয়ারটার জন্য একজন কারিগরের কাছে যেতে পারি, আবার একজন বিজ্ঞানীর কাছেও যেতে পারি। তো কারিগরের কাছে যদি আমি যাই, তো কারিগর কয়েকদিনের মধ্যে আমাকে চেয়ারটা দিয়ে দেবেন। উনি প্রথমে দেখবেন যে একটু সস্তা চেয়ার বলেছে, আরামের চেয়ার, তো এটার জন্য 3টা খুঁটি দিলেই চলে, তবে চতুর্থ একটা খুঁটি থাকলে এটার স্টেবিলিটিটা একটু বেটার হয়, একটা হেলান দেওয়ার জায়গা থাকলে আরামটা ভালো হয়। তো উনি একটা দেখতেও একটু সুন্দর মতো উনি বানিয়ে 3 দিনের দিন আপনাকে দিয়ে দিয়েছে। আর বিজ্ঞানী কী করছে? বিজ্ঞানী বলছে যে একটু সময় নিতে হবে, কারণ আমি ম্যাথমেটিক্যাল মডেলটা এখনও পাইনি। তো উনি ম্যাথমেটিক্স ঘাটাঘাটি করলেন, এই রকম কোনো ম্যাথমেটিক্স আছে কি না যেটা চেয়ারকে মডেলিং করতে পারে, ম্যাথমেটিক্যাল মডেল। তো সেরকম অবস্কিউর কোনো ম্যাথমেটিশিয়ান 100 বছর আগে দিয়ে গেছেন, কেউ কোনো কাজে লাগেনি, উনি মনের আনন্দে করেছিলেন, সেই ম্যাথমেটিক্সকে উনি খুঁজে নিলেন, অথবা উনি নতুন ম্যাথমেটিক্স ক্রিয়েট করলেন যে আদর্শ চেয়ার কীরকম হওয়া উচিত, সেই ম্যাথমেটিক্স দিয়ে ওনার তার ফর্মুলেট করলেন, এটাকে ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করলেন। এবং তাতে উনি দেখলেন যে 0 খুঁটি হতে পারে, আবার ইনফিনিটি খুঁটি হতে পারে, ইনফিনিটি থেকে অসীম খুঁটি, আবার 0 খুঁটি, এর মাঝামাঝি সব রকমের খুঁটি হতে পারে। এবং তাতে কি হবে না হবে বছরের পর বছর কেটে গেল, চেয়ার আর আসে না। কিন্তু ইতিমধ্যে চেয়ারোলজি সাবজেক্ট খুলে হয়েছে, এই চেয়ারের যে চিন্তা, তার যে ম্যাথমেটিক্স, তার যে ইয়েতে অনেক নতুন নতুন সাবজেক্ট, অনেক নতুন নতুন আইডিয়া এসছে, কিন্তু যিনি চেয়ারের অর্ডার দিয়েছিলেন উনি চেয়ার আর পাননি। তো এটা যোগ, কিন্তু এটা বিজ্ঞান। বিজ্ঞানী অনেক বড় মাপে জিনিসকে দেখে, এবং অন্তর্দৃষ্টি এবং বহির্দৃষ্টি দুটা দিয়ে দেখেন, এবং দেখে যেরকম অ্যাটমের আইডিয়াটা ছোট্টভাবে এসেছিল, কিন্তু বিরাটভাবে এটা এসছে। তারপর একটা ছাতা, ফাঙ্গাস পড়া থেকে জিনিস থেকে আজকে একটা চিকিৎসাবিদ্যা অন্য জায়গায় চলে গেছে অ্যান্টিবায়োটিকের ফলে। তো এটাই বিজ্ঞানের মেথড, এবং এই মেথড এরকম বলেই যে এটাই বিজ্ঞানের পদ্ধতি, এরকম বলেই আমরা আস্থা রাখতে পারি বিজ্ঞানের উপরে। আমরা বিজ্ঞানের পদ্ধতিকে আরও ভালো মাইক্রোস্কোপ লাগিয়ে আরও ভালোভাবে দেখতে চাই, তাহলেই কিন্তু বিজ্ঞানকে আমরা বুঝতে পারবো। যত বুঝবো তত আমাদের বিজ্ঞানের প্রতি আস্থা বাড়বে এবং আনন্দও বাড়বে, সেটাই বড় কথা। তো আজকে তাহলে আমরা এখানেই শেষ করি, আর আমাদের সময় নেই, আমরা এটা চালিয়ে যাব এই আলোচনাটা। ধন্যবাদ।